নমস্কার। আমার সমস্ত বন্ধুদের আমি আমার বক্তব্য শুরু করার আগে আমি আমার আন্তরিক ভালোবাসা জানাই। আমি আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনাদের ভালো থাকা আর আমার ভালো থাকা, দুটো ভালো থাকাই আমি প্রার্থনা করি আমার দয়াল প্রভুর চরণে। আমরা সবাই যেন খুব ভালো থাকি। আমি মন প্রাণ দিয়ে আমি আমার সমস্ত বন্ধু বান্ধব যত আছে, কাছের এবং দূরের সকলের জন্য আমি আমার পরম পিতার চরণে প্রার্থনা করি আপনাদের মঙ্গল হোক। আপনারা পরিবারের সকলকে নিয়ে সুখে শান্তিতে আপনারা সবাই বাস করুন। আর এই সুখে শান্তিতে থাকতে গেলে যেটা সবচেয়ে বড় দরকার সেটা হচ্ছে চোখ কান খোলা রাখা। আমরা নিজেদের মনে করি, আমরা বলি, আমরা কথায় কথায় আমরা বলি, সব জায়গাতেই বলি যে আমরা চালাক, খুব চালাক। আসলে আমরা এই একটা জায়গায় ভুল করি যে চালাক, যে আমরা বলি নিজেদের যে আমার চালাকটা কিসে, কিভাবে আমরা চালাক, এটা আমাদের কাছে অজানা ছিল। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের কাছে এটা সহজ করে দিলেন। তিনি বললেন যে আমি যে নিজেকে যে চালাক চতুর ভাবি, সেটা ভাবার আগে আমাদের শব্দটা একটু জেনে নেওয়ার দরকার আছে। সেই শব্দটা যদি আমার কাছে ক্লিয়ার থাকে, পরিষ্কার থাকে, তাহলে আমি ধারণা করতে পারবো যে আমি চালাক কিনা, আমি চতুর কিনা। তা ঠাকুর বললেন যে চতুর মানে চার। সংস্কৃত চতুর শব্দের অর্থ হচ্ছে চার। চার অর্থাৎ চারদিকের আল দেখে যে চলে, চার পাঁচটা যে দেখে, চতুর্দিকে যার নজর থাকে, সামনে পিছনে ডায়ে বাঁয়ে উপরে নিচে সব দিকে যার চোখ খোলা থাকে, শারীরিকভাবে যে দুটো চোখ পেয়েছি সেই দুটো চোখ, এবং তার সঙ্গে যে আমাদের দূরদৃষ্টি, আমাদের যে সিক্স সেন্স, ষষ্ঠেন্দ্রিয়, সেটা যদি আমাদের জাগ্রত থাকে, খোলা থাকে, অনেক দূরের জিনিস দেখার মতন যদি আমাদের ক্ষমতা থাকে, আমাদের সেই অনুভূতি যদি থাকে, ফিল করবার মতন যদি আমাদের শক্তি থাকে, তাহলে আমরা চার পাঁচটা দেখতে পারবো, অনেক দূরের জিনিস দেখতে পারবো। আর তখনই নিজেকে চতুর বলা, চালাক বলা সার্থক হয়। তো যাই হোক, আজকে আমি আপনাদের কাছে যে বিষয়টা আবার নিয়ে এসেছি সেটা হচ্ছে যে ভারতের সেভেন সিস্টার্স। এই ভারতের সেভেন সিস্টার্স নিয়ে আমি এর আগে প্রথম পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। আপনাদের আমি বলেছিলাম যে প্রথম পর্বে আমি শুধু আপনাদের সেভেন সিস্টার্সের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, সেভেন সিস্টার্সের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি, এবং পরবর্তী সময়ে আমি আপনাদের কাছে বলেছিলাম যে সেভেন সিস্টার্স সম্পর্কে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব, যে এই বিষয়টা হঠাৎ উঠে এলো কেন। ভারতের সেভেন সিস্টার্স প্রথম পর্বে আমি সেভেন সিস্টার সম্পর্কিত বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। এটা আপনারা নিশ্চয়ই সেই ভিডিওটা দেখেছেন। যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন সেভেন সিস্টার সম্পর্কে। আপনাদের যারা যারা জানেন তাদের কাছে তো ঠিকই আছে, তারা জানেন। যারা জানেন না তারাও জেনে নিলেন, এবং আপনারা এই বিষয়ে ওয়াকিবহাল হতে পারবেন যে সেভেন সিস্টার ভারতের সঙ্গে এর ইয়েটা, ভৌগোলিক অবস্থান, এবং যে বিষয়টা এই পিছনে যে উঠে এলো বিষয়টা, এই বিষয়টা কেন উঠে এলো। তো প্রথম পর্বে এই সেভেন সিস্টার্সের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়েছিলাম। এখন এই পর্বে, এই দ্বিতীয় পর্বে আলোচনা করব আপনাদের সঙ্গে যে কটা বিষয় নিম্নলিখিত। আমি আপনাদের সামনে যে পরবর্তী সময়ে যে বারবার যেটা আমি আলোচনা করব, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। তার আগে
আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, আপনাদের জেনে রাখার জন্য একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে এই যে সেভেন সিস্টার্স, এই সেভেন সিস্টার্স সম্পর্কে এই সেভেন সিস্টার্স এই শব্দটা কিভাবে এলো। জ্যোতিপ্রসাদ সাইকিয়া, তিনি হচ্ছেন ত্রিপুরা সংবাদদাতা। তিনি একটা বেতার টক শো চলাকালীন একটা আলোচনা হচ্ছিল, নতুন রাজ্য প্রতিষ্ঠার কথা যখন হচ্ছিল, সেই সময় তিনি এই সপ্তভগিনী, সেভেন সিস্টার্স, সপ্তভগিনীর এলাকা, ল্যান্ড অফ দ্য সেভেন সিস্টার্স কথাটা ব্যবহার করেছিলেন জ্যোতিপ্রসাদ সাইকিয়া। এই শব্দটা তিনি ব্যবহার করেছিলেন, তারপর থেকেই এটা সেভেন সিস্টার্স নামে খ্যাত হয়ে আছে। আমি আপনাদের সামনে এখন কথাটা যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে, হঠাৎ এই সেভেন সিস্টার্স কথাটা উঠে এলো কেন, কে তুলল? আমরা দেখতে পেলাম হঠাৎ যে সোশ্যাল মিডিয়ায় একটা অদ্ভুত শব্দ ভেসে উঠল। সে অদ্ভুত শব্দটা ইউটিউবে ও ফেসবুকে এক ঘূর্ণির মতো ঘুরপাক খাচ্ছে, খেয়ে চলেছে এখনো। ভারতের আম নাগরিক, মানে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের যদি কথা বলি, আমি পশ্চিমবঙ্গের আম নাগরিক এই বিষয় সম্পর্কে কিচ্ছু জানা তো দূরের কথা, আমি একজন সাধারণ মানুষের কথা বলছি, তাদের পক্ষে এই বিষয়টা জানা তো দূরের কথা, এই শব্দটাই তারা কখনো কোনো দিন শোনেনি। আজ সবাই দেখতে পেল, যারাই এখন মোবাইলের যুগ, এখন ইউটিউবের যুগ, এখন প্রত্যেকেই ভিডিও করে, প্রত্যেকেই মোবাইল ঘাটে, মোবাইলে আপলোড করে নিজেদের ছবি, তারা দেখতে পায়, নানা রকম ছবি দেখতে পায়, নানা রকম ঘটনা জানতে পারে। সে ফেসবুকের দৌলতে এই শব্দটা তারা জানতে পারল, কিন্তু বুঝতে পারল কি না তাতে সন্দেহ থেকেই যায়। আর এই সন্দেহ জোরালোভাবেই দাবি করা যায়, কারণ এত গভীর বিষয়ে মাথা ঘামাবার মতন, মাথা গলাবার মতন যে সময়, ধৈর্য ও সহ্য শক্তি প্রয়োজন, সেই সময়, ধৈর্য ও সহ্য শক্তি নেই আমজনতার, নেই রুচি এবং মানসিকতা। মস্তিষ্কে সেই মেকআপটাই নষ্ট হয়ে গেছে আমজনতার। কেন নষ্ট হয়েছে? একদিনে তো নষ্ট হয়নি, প্রতিদিনের যে রাজনৈতিক যে ডামাডোল, যে ঘটনা, রাজনীতির ময়দানের আর সোশ্যাল মিডিয়ার যে সুরসুরি, এই সুরসুরি খেতে 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 মস্তিষ্কের সেই মেকআপটাই নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে চারপাশে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কৃষ্টি, সংস্কৃতির সমস্ত যে প্ল্যাটফর্ম, যত প্ল্যাটফর্ম আছে, সমস্ত প্ল্যাটফর্মে নীল মূত্রপাত পান করতে করতে নষ্ট হয়ে গেছে। ফলে শরীর, মন, আত্মা একেবারে নীল হয়ে গেছে। নীল হয়ে গেছে জীবন্ত নীলকণ্ঠকে জীবনের কেন্দ্রে না বসাবার কারণে। তাই নীলমূত্রপাতের বর্ষণে ভিতরে ও বাইরে ভিজে চপচপে হয়ে গেছে আমার সর্বাঙ্গ। আর যারা জন্মাচ্ছে তারা নীল হয়েই জন্মাচ্ছে। তাই নীল সংস্কৃতির দাপটে আজ আর আলাদা করে কোনটা বিষ কোনটা অমৃত বোঝার উপায় নেই। ঠিক তেমনি সেভেন সিস্টার্স এই বিষয়টাও উঠে ঘুরপাক খেতে 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 চারপাশের নানা বিষাক্ত ঘটনা নীল বিষ বাষ্পে ডুবে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে একটার পর একটা ঘটনার চাপে। কেউ বুঝতেই পারছে না কি অশনি সংকেত দিয়ে গেল হঠাৎ উঠে আসা এই সেভেন সিস্টার্স ইস্যু। যেমন ওই বাংলার বিভিন্ন ঘটনার মাঝে হঠাৎ করে এই বাংলায় ঘটা আর.জি. কর হাসপাতালে ডক্টর অভয়ার উপর ঘটে যাওয়া নারকীয় অত্যাচার, ধর্ষণ, হত্যার ঘটনা চাপা ফেলে দিয়েছে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত
ডক্টর মোহাম্মদ ইউনূসের ভারতের 7 সিস্টার্স নিয়ে অশান্তিকর মন্তব্য। আমি আপনাদের কাছে বলেছিলাম যে এই 7 সিস্টার্স যে শব্দটা, এটা উঠে এলো কোথা থেকে? এই 7 সিস্টার্স শব্দটা আমরা যেটা জানতে পারলাম, সেটা আমরা জানতে পারলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের ভারতের 7 সিস্টার্স নিয়ে যে মন্তব্য করেছেন সেখান থেকে। আর সেই চাপা পড়ার সুযোগে, যে চাপা পড়ে গেল আরজি কর হাসপাতালে ঘটনার জন্য, সেই চাপা পড়ার সুযোগে এরকম চাপা পড়ে যায় সমস্ত ঘটনা, একটার পর একটা ঘটনা চাপা পড়ে যায়। ঠিক তেমনি 7 সিস্টার শব্দটাও যে চাপা পড়ে গেল, এই চাপা পড়ার সুযোগে যেটা হয় সেটা সবসময় সব ক্ষেত্রে হয়। যখনই চাপা পড়ে যায় তখনই তার সুযোগ একটা নিয়ে নেয়। সেই সুযোগটা হচ্ছে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। প্রবাদের মতন দূর দ্বীপবাসী ভাঙার কারিগর ভাবছে ভারতকে ভাঙিবে যে ভাঙার ব্লু প্রিন্ট গড়িছে সে। যাই হোক, এবার আসি এই 7 সিস্টার্স কথাটা কেন উঠে এলো। এই বিষয়টার সঙ্গে বাংলাদেশ জড়িত। বাংলাদেশের সাম্প্রতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বর্তমান সরকারের অস্থায়ী উপদেষ্টা মণ্ডলীর প্রধান ডক্টর ইউনূসের মুখ দিয়ে এই 7 সিস্টার্স কথাটা উঠে এসেছে। ভারতকে হুঁশিয়ারি দিয়ে ডক্টর ইউনূস বলেছেন যে বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো চেষ্টা হলে ভারত, মায়ানমার ও 7 সিস্টার্স অক্ষত থাকবে না। এই 7 সিস্টার্স প্রসঙ্গ তুলেছেন ডক্টর ইউনূস। সত্যি কি মিথ্যে তা আমি জানি না। কোন কথাটা কিভাবে, কোন দিক দিয়ে উঠে এসে কিভাবে ব্যাখ্যা হয়, কিভাবে সোশ্যাল মিডিয়ায় উঠে আসে, কেন ব্যাখ্যা হয়, তারপরে কি পরিণতি হয়, এসব ভাবলে ভাবি এখানে প্রস্রাব করিবেন না এরকম একটা দেওয়াল লিখন ছিল। সেই দেওয়াল লিখনে মানুষ এসে যখন লেখাটা পড়ছে, সেখানে ওই না শব্দটা তার চোখে পড়ছে না। মানুষ এতটাই যে ভালো করে লেখাটা পড়ছেন, এখানে প্রস্তাব করিবেন না, না শব্দটা চোখে আসছেই না। আর যাদের চোখে আসছে তারা সেখানে প্রস্তাব করছে না। কিন্তু সবচেয়ে বড় যেটা, যে ওইখানে যে দেওয়ালে লেখা ছিল যে এখানে প্রস্তাব করিবেন না, সেই নাটা কেউ মুছে দিয়ে গেল। ফলে যা হবার তা হলো, অর্থ দাঁড়ালো এখানে প্রস্তাব করিবেন। ফলে যারা ভালো করে দেখে, চোখ মেলে দেখে, তারাও ওখানে প্রস্তাব করছে। যারা দেখে না, এসে দাঁড়িয়ে পড়ে প্রস্তাব করতে শুরু করে দেয়, তারা ওখানে করছে। তো ফলে সমস্যার জন্ম হলো। আর এই সমস্যা জন্ম দিল আরও হাজারো সমস্যা। ঠিক তেমনি ডক্টর ইউনূস যা বললেন সেটাও ঠিক একই অর্থ বহন করে। বাংলাদেশে সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। দীর্ঘ 16 বছরের টানা শাসনের অবসান হয়েছে হাসিনা সরকারের এক ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে। ছাত্রদের আন্দোলন সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ছিল। এই আন্দোলন ছিল সরকার পতনের মূলে। আমরা যা দেখেছি আপাত দৃষ্টিতে এই ছাত্র আন্দোলন কখনোই ছিল না সরকার উচ্ছেদের আন্দোলন। কিন্তু যত দিন গেছে সময়ের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেয়েছি পারস্পরিক চাপান উতরে এই আন্দোলনের মুখ হঠাৎ রাতারাতি ঘুরে যায় প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার পদত্যাগের দাবিতে। কোটা সংস্কার আন্দোলন 180 ডিগ্রি ঘুরে যায় ছাত্র নাগরিকের যৌথ সরকার পতনের অভ্যুত্থানে, এবং অভ্যুত্থান সফল হয়।
শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ত্যাগ করেন। তারপরে বাংলাদেশের গণ অভ্যুত্থানের ভয়ঙ্কর রূপ পাঠক, শ্রোতা, দর্শক আপনারা সবাই দেখেছেন, সারা বিশ্ব দেখেছে। এই নিয়ে আর আলোচনা আমি করতে চাই না এখানে, কারণ আমি যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইছি সেটার থেকে আমি সরে যেতে চাই না। আমার যে বলার বিষয়, সে বলার বিষয় জ্ঞানী, পণ্ডিত, বিদগ্ধ ব্যক্তির যে ব্যক্তিত্ব, শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী, উপদেষ্টা মণ্ডলীর প্রধান ডক্টর ইউনূস আমার এই আলোচনার কেন্দ্রবিন্দু। তার জ্ঞান, তার পাণ্ডিত্য, সেই সন্দেহাতীত পাণ্ডিত্য, জ্ঞান নিয়ে কোনো দ্বিমত নেই। তাই সারা বিশ্ব তাকিয়ে আছে তার ভবিষ্যৎ সফলতার দিকে। আমিও তার সফলতা কামনা করি। তিনি দায়িত্বে এসেছেন, তিনি দায়িত্ব পালনের মধ্যে দিয়ে তার ইচ্ছে, তার স্বপ্ন, বাংলাদেশকে কীভাবে গড়ে তুলবেন না তুলবেন সেটা তাদের প্ল্যানিংয়ের ব্যাপার। আমি আশা করি তিনি সফল হবেন এবং প্রার্থনাও করি তিনি সফল হন। যাই হোক, আমি আপনাদের যেটা বলতে চেয়েছিলাম সেটা আপনাদের কাছে আমি তুলে ধরি। সেটা হচ্ছে পরবর্তী যে সময় দেখা গেল, পরবর্তী সময়ে ছাত্র নাগরিক সমন্বয় কমিটি দেশ চালাবার জন্য একটা ছাত্র আর নাগরিকরা মিলে একটা উপদেষ্টা মণ্ডলী গঠন করল। ছাত্র নাগরিক সমন্বয় কমিটি সেই অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকারের যে উপদেষ্টা মণ্ডলী নাম ঘোষণা করলেন, সেই উপদেষ্টা মণ্ডলীর প্রধান হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ডক্টর ইউনূসের ও অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর নাম ঘোষণা করে। বাংলাদেশের রাষ্ট্রপতি সেই প্রস্তাব সমর্থন করেন। তার কিছুদিন পরেই ডক্টর ইউনূস বাংলাদেশের বর্তমান যে তারা বলছেন যে স্বৈরাচারী শাসন, সেই স্বৈরাচারী শাসন তারা পরাধীন ছিল, সে পরাধীনতার হাত থেকে মুক্ত যে স্বাধীন বাংলাদেশ, সেই স্বাধীন বাংলাদেশে মাটিতে তিনি পা রাখেন। তিনি দেশের বাইরেই ছিলেন। এই পট পরিবর্তনের পর তার যখন নাম ঘোষণা করা হয় তখন তিনি দেশের মাটিতে পা রাখেন। তারপর বাংলাদেশের মাটিতে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ডক্টর ইউনূসের উপস্থিতিতেই মার, দাঙ্গা, আগুন, লুটপাট, ভাঙচুর, হত্যা ইত্যাদি ভয়ঙ্কর অশান্তির আগুন জ্বলতে থাকে। বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার আনন্দিত, উদ্বেলিত, মশগুল জনতার উল্লাস ধ্বনিতে যেন মনে হচ্ছিল যে রবীন্দ্রনাথের যখন তারা মূর্তি ভাঙছিল, সেই মূর্তি ভাঙার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের যে কবিতা, সে কবিতা দিয়েই তারা মুক্তির জয় উদযাপন করছে। জীর্ণ যাহা কিছু ক্ষীণ, নবীনের মাঝে হোক তা বিলীন, ধুয়ে যাক যত পুরনো মলিন, নব আলোকের স্নানে। মনে হচ্ছিল অভ্যুত্থানকারীরা রবীন্দ্রনাথের গানে গানে মেতে উঠেছে, আনন্দ উল্লাসে, মুক্তির আনন্দে, শান্তির দেবদূত ডক্টর ইউনূসের উপস্থিতিতে অশান্তির মশাল হাতে। মনে হচ্ছিল তারা শ্রাবণ মাসের জলধারাকে বিদায় দিয়ে উত্তপ্ত ভয়ঙ্কর আগুনের তেজে জ্বলে যাওয়া বৈশাখকে ডেকে বলছে, এসো 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 হে বৈশাখ, তাপস নিঃশ্বাস বায়ে, মুমূর্ষরে দাউড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রু বাষ্প সুদূরে মিলাক, মুছে যাক সব গ্লানি, গুছে যাক জরা,
অগ্নিস্নানে দেহে প্রাণে সূচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি, আনো 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 তব প্রলয়ের শাঁখ, মায়ার কুজ্ঝটি জাল যাক দূরে যাক। আর সেই অবসরে হয়তো বা বাংলাদেশের ভয়ঙ্কর পরিবেশ থেকে ভারতকে দূরে রাখতে, ভারতের ওপর চাপ সৃষ্টি করতেই বর্তমান বাংলাদেশ সরকারের অস্থায়ী উপদেষ্টা মণ্ডলীর প্রধান, শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মানুষ ডক্টর ইউনূস স্বাভাবিকভাবেই রাজনৈতিক পরিমণ্ডলে পরিস্থিতি অনুযায়ী হঠাৎ প্রসঙ্গ বহির্ভূত বিতর্কিত অশান্তির বিষয় তুলে ধরলেন, তুলে ধরে বললেন বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো চেষ্টা হলে ভারত, মায়ানমার ও সেভেন সিস্টার্সও অক্ষত থাকবে না। হঠাৎ করে তিনি এই কথা বলে সারা বিশ্বকে চমকে দিলেন। আমরা ভারতবাসীরা অবাক হয়ে শুনলাম তিনি কি একটা ইঙ্গিত দিলেন, অশনি সংকেত তিনি আমাদের কাছে দিলেন, তুলে ধরলেন। এই নিয়ে হঠাৎ সমস্ত পরিস্থিতিরা একটা গম্ভীর হয়ে উঠল। তো আমি পরবর্তী পর্বে তুলে ধরব ডক্টর ইউনূসের এই অশান্তিকর বিতর্কিত যে বিষয়, সেই বিষয়ের সুদূর প্রসারী ফল কি হতে পারে সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। পরবর্তী সময়ে তার যে বলা যে বিষয়টা আপনারা শুনেছেন, আমি আরেকবার বলছি, বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো চেষ্টা হলে ভারত, মায়ানমার ও সেভেন সিস্টার্সও অক্ষত থাকবে না। তো আমি তার এই বক্তব্যের উপর পরবর্তী ভিডিওতে আমি আমার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব, বিশ্লেষণ করব। আশা করি আপনাদের আমি সহযোগিতা পাবো। সহযোগিতা অর্থাৎ এই অর্থে যে আমি আপনাদের সঙ্গে যে বক্তব্য তুলে ধরবো, আপনারা সেটা আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন। আমরা পারস্পরিক যে ভালোবাসা সম্পর্কের মধ্যে যে একটা বন্দী হয়ে থাকতে চাইছি অটুট বন্ধনে, এই পারস্পরিক এ বাংলা ও বাংলা সবাই মিলেমিশে থাকার যে একটা আন্তরিক যে ইচ্ছে, সেই ইচ্ছেটা যাতে নষ্ট না হয়ে যায়, কিভাবে এটা ধ্বংস হতে পারে তার একটা আলোচনা আমরা আগামী দিনে করব। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সঙ্গে তুলে ধরব। নমস্কার, আজকের মতো এখানেই আমি আসছি।